অদ্ভুত এক জেনারেশন হলো জেনজি। আপনি তাদের গালি দিবেন, তারা সেই গালিটাকে হাতিয়ার বানিয়ে আন্দোলন করবে। কয়েকদিন আগে ভারতে তুমুল আন্দোলন চলছিল। নিউজে বা অনেকে ফেসবুকে, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আন্দোলনটা আমরা চোখে দেখেছি বা সামনে আসছে। ভারতের আদালত থেকে বিচারক স্টুডেন্টদের ককরোচ বলে সম্বোধন করেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে সিজেপি গঠিত হয় এবং খুবই রাতারাতি এই সিজেপি তুমুল জনপ্রিয় হয়ে যায় এবং স্টুডেন্টদের আন্দোলনের একটা বারুদ বলা যায় এই ককরোচ শব্দটা হয়ে যায়। যাই হোক, আমি সেই আলোচনা যাচ্ছি না। জেনজিদের আন্দোলন আমরা এর আগে শ্রীলঙ্কায় দেখেছি, কয়েক বছর 2 বছর আগে বাংলাদেশেও চলছিল, সেটাও আমরা দেখেছি এবং পুরো বিশ্বে জেনজিদের এখন যে এই জেনারেশনটা যে কতটুকু কার্যকর এবং কতটুকু যে প্রতিবাদী বিপ্লবী, সেটা এখন পুরো বিশ্বই দেখতে পাচ্ছে। আমার মূল বিষয় হলো, আপনি স্টুডেন্টদের সেই আন্দোলন, ভারতের যে আন্দোলনটা সিজেপি করেছিল, যে মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়ে যায় এবং যার পরিপ্রেক্ষিতে স্টুডেন্টরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছিল এবং দীর্ঘ আন্দোলন চলছিল, যার শেষে কিন্তু ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। কিন্তু আপনি যদি একটু পেছনে যান, একটু বিশদ নিয়ে আলোচনা করেন, পুরো ব্যাপারটা নিয়ে, পুরো সিনারিওটা নিয়ে, এখানে কিন্তু অর্থনৈতিক অবস্থা এবং যে মানুষের মাথাপিছু আয়, মানুষের যে জীবনমান, সেটা কিন্তু জড়িত, মৌলিক অধিকার জড়িত। শুধু ভারত না, পুরো দক্ষিণ এশিয়ায় কিন্তু এই অবস্থা বিরাজ করছে। আপনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান, সবগুলো রাষ্ট্রের একই অবস্থা। আপনি সবাই কিন্তু সরকার একটু কোনো কিছু করলেই সবাই বিপ্লবী হয়ে যায় বা আন্দোলন করে, অথবা প্রতিবাদী হয়, অথবা সবাই সরকারের উপর ক্ষিপ্ত হয়। এর পুরো সিনারিওটা কিন্তু সরকারের অবকাঠামো জড়িত এবং দক্ষিণ এশিয়ার যে 8 থেকে 7টি রাষ্ট্র আছে, সবগুলো রাষ্ট্রের যে সরকার প্রধান আছেন, সবাই কিন্তু জড়িত। কারণ আপনি দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত শক্তিশালী কোনো সংস্থা গঠিত হয়নি, বা সংস্থা গঠিত হলেও এর শক্তিশালী অবস্থান তৈরি হয়নি। 1985 সালে সার্ক গঠিত হয়। সার্কের এখন যদি আপনি কোনো শক্তিশালী কোনো ভিত্তি আপনি দেখতে পাবেন না, চোখে পড়বে না। সার্কে যদি সম্মেলন পাকিস্তানে হয়, ভারত দেখবেন সেখানে যাচ্ছে না। আবার ভারতে যদি সার্কের কোনো সম্মেলন হয়, দেখবেন পাকিস্তান সেখানে উপস্থিত হচ্ছে না। মানে এদের রাজনৈতিক অস্থিরতার কারণে দক্ষিণ এশিয়ায় কিন্তু সবসময় একটা অস্থিরতা বিরাজ করে। কোনো শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এই রাষ্ট্রগুলো গঠিত হয়নি বা গঠন করতে পারেনি। ইউরোপীয় ইউনিয়ন, নেটোর মতো কোনো শক্তিশালী সংস্থা এই দক্ষিণ এশিয়ায় গঠিত হয়নি। ভারত এখানে সবসময় বিগ ব্রাদার রুলে অবস্থান করছে। তারা সবসময় চায় ছোটো রাষ্ট্রগুলো তাদের ছায়াতলে থাকুক। ভারত, আমার ক্ষুদ্র নলেজে যতটুকু মনে হয়, ভারত সবসময় শ্রীলঙ্কা বা পাকিস্তান, নেপাল সবসময় একটা চিন্তায় থাকে যে চীনের সাথে ওদের বন্ধুত্ব তৈরি হলে চীন আবার ওদের উপর খবরদারি করবে। ভারত সবসময় এই টেনশনেই থাকে এবং পাকিস্তান এবং ভারতের এই রাজনৈতিক অস্থিরতার কারণে অন্যান্য যে রাষ্ট্রগুলোর মুক্ত বাণিজ্য বা মুক্ত অর্থনৈতিক অবকাঠামো তৈরি হতে বাধাগ্রস্ত হয়। আপনি একটু যদি চিন্তা করেন, ভারত এই সব রাষ্ট্র নিয়ে যদি একটা শক্তিশালী সংস্থা বা সংগঠন তৈরি করত, তাহলে আমাদের কিন্তু বিজনেস বা বাণিজ্য, বৈদেশিক বাণিজ্যের পুরো চেহারাটাই পাল্টে যেত। ভারত যদি মোড়লগিরি না করত এবং পাকিস্তান এবং ভারতের এই অর্থনৈতিক যে অস্থিরতা যদি না থাকতো, ধর্মীয় এই হাঙ্গামা যদি না থাকতো, তাহলে আমাদের ব্যবসায়িক যে বিজনেস পারপাস যে ভিত্তিটা, সেটা কিন্তু আরও শক্তিশালী হতো। জেনজিরা কিন্তু সচেতন। আমরা সামনে হয়তো আরও কয়েকটা রাষ্ট্রর সরকার ব্যবস্থার বিপ্লবী আন্দোলন আমরা আবার দেখতে পারি, দেখা যাবে। কারণ
এখন এই জেনজিরা কিন্তু বিপ্লবী। আপনি কোনো একটা ভুল কোনো কিছু করবেন, তারা আন্দোলন করবে, বিপ্লব করবে। বছরের পর বছর এই রাষ্ট্র কাঠামো এবং আশপাশের রাষ্ট্রগুলোর এই দ্বন্দ্ব দেখে আসছে। বাংলাদেশের স্টুডেন্টরাও কিন্তু এটা দেখছে, ভারতের ছাত্রছাত্রীরাও দেখছে, পাকিস্তানেও সেই একই অবস্থা। মূল ভিত্তি হলো এই দক্ষিণ এশিয়া, এই অঞ্চলের রাষ্ট্রগুলো একটা শক্তিশালী সংস্থা যতদিন না তৈরি করছে ততদিন এই অবস্থা বিরাজ করবে। অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর থাকবে, আর রাজনৈতিক অবস্থা তো আরও শোচনীয়ই থাকবে। যতদিন না পর্যন্ত এই দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রগুলো একত্রিত হয়ে একটা শক্তিশালী সংস্থা তৈরি করতে পারছে না, ততদিন পর্যন্ত এই অর্থনৈতিক দুরবস্থাই থাকবে। বৈদেশিক বাণিজ্য আরও স্মুথ এবং আরও সুন্দর করে গঠিত করতে হলে এবং সবগুলো রাষ্ট্রর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হলে এই সংস্থা বা এই জোট অবশ্যই প্রয়োজন। সার্ক যদিও নামে মাত্র আছে, কিন্তু তার শক্তিশালী কোনো অবস্থান আমরা চোখে পড়ছে না। তার প্রধান কারণ আমি আগেই বলেছি, ভারত পাকিস্তানের এই রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের এই বিগ ব্রাদার রুল, এবং বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এসবগুলো রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি, যার ফলে কোনো শক্তিশালী সংস্থা তৈরি হচ্ছে না। আমরা নেটো, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিক্স এরকম কোনো শক্তিশালী সংস্থা আমরা দেখতে পাচ্ছি না। যতদিন প্রতিবেশী রাষ্ট্রগুলো সবাই একত্রিত হয়ে এই অর্থনৈতিক ভিত্তি যতদিন না পর্যন্ত কোনো একটা শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারছে না, আমাদের এই জনগণের বা এই অঞ্চলের মানুষদের এই দুরবস্থাই থাকবে। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আমার এই ক্ষুদ্র চিন্তাধারা এবং ক্ষুদ্র নলেজ দিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।